গাছটার পাতাগুলো যেন এক অদ্ভুত তৃপ্তিতে চকচক করে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ যখন মাঠের ধারে এল, তারা শুধু অর্কর সেই ক্যামেরা আর ট্রাইপডটা খুঁজে পেল। অর্কর কোনো চিহ্ন সেখানে ছিল না। রক্তচোষা বটবৃক্ষ, বিশাল প্রান্তর জুড়ে দাঁড়িয়ে থাকা সেই বুড়ো বটগাছটার বয়স কেউ জানত না। গ্রামের মানুষ বলতো গাছটার শিকড়ে মিশে আছে শত বছরের অভিশাপ। অমাবস্যার রাতে ওই গাছের নিচে যে গেছে সে আর কখনো জীবিত বা অক্ষত ফেরেনি। স্থানীয়দের বিশ্বাস, গাছটা রাতের বেলা জীবন্ত হয়ে ওঠে এবং তার শিকারের রক্ত শুষে না নেওয়া পর্যন্ত শান্ত হয় না। অর্ক ছিল শহরের ছেলে, পেশায় একজন ডকুমেন্টারি মেকার। লোকগাথা আর অতিপ্রাকৃতিক ঘটনা নিয়ে কাজ করাই ছিল তার নেশা। এই গ্রামের অদ্ভুত বটগাছটার গল্প শুনে সে লোভ সামলাতে পারল না। গ্রামের মোড়ল অনিরুদ্ধ বাবু তাকে বারবার বারণ করেছিলেন, বাবা অর্ক, ওখানে যেও না। ওটা শুধু একটা গাছ নয়, ওটা একটা নরক দুয়ার। যারা গেছে তাদের হাড়গোড়ও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু অর্ক হেসেই উড়িয়ে দিয়েছিল। তার যুক্তি ছিল, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে এসব অন্ধবিশ্বাসের কোনো ভিত্তি নেই। সে ঠিক করল অমাবস্যার রাতটা সে ওই গাছের নিচেই কাটাবে এবং পুরো ঘটনা ক্যামেরাবন্দি করবে। রাত তখন 11টা। চারদিক ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদের চিহ্নটুকুও নেই। অর্ক তার ট্রাইবড হাই ডেফিনিশন নাইট ভিশন ক্যামেরা এবং ইনফ্রারেড টর্চ নিয়ে বটগাছটার সামনে এসে পৌঁছাল। গাছটা যেন অন্ধকারের একটা বিশাল দানবের মতো দাঁড়িয়েছিল। তার ঝুড়িগুলো মাটি ছুঁয়ে এমনভাবে ঝুলছিল যেন অজস্র কালো হাত কাউকে আঁকড়ে ধরার জন্য উন্মুখ হয়ে আছে। বাতাসে একটা অদ্ভুত পচা মাংসের গন্ধ ভাসছিল। অর্ক ক্যামেরাটা সেট করল এবং গাছের ঠিক গোড়ার একটা মোটা শিকড়ের ওপর বসল। প্রথম 1 ঘন্টা সব কিছু একদম স্বাভাবিক ছিল। শুধু ঝিঁঝি পোকার ডাক আর পাতার খসখস শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। রাত যখন ঠিক 12:30, চারপাশের চেনা শব্দগুলো হঠাৎ যেন এক নিমেষে গায়েব হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল, এমনকি রাতের বাতাসও থমকে গেল। এক গভীর দমবন্ধ করা নীরবতা নেমে এল পুরো প্রান্তরে। অর্ক দেখল তার হাতের ডিজিটাল ঘড়ির কাঁটাগুলো অদ্ভুতভাবে উল্টো ঘুরতে শুরু করেছে। ফোনের নেটওয়ার্ক পুরোপুরি চলে গেল। হঠাৎ গাছের ওপর থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। অর্ক চমকে উঠে টর্চের আলো ফেলল, কিন্তু সেখানে কিছুই ছিল না, শুধু বিশাল একটা শুকনো ডাল মাটিতে পড়ে আছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না ক্যামেরার স্ক্রিনের দিকে তাকাল, তার পুরো শরীর হিম হয়ে গেল। নাইট ভিশন ক্যামেরার সবুজ স্ক্রিনে দেখা যাচ্ছে তার ঠিক পেছনে বটের একটা মোটা ঝুড়ি ধীরে ধীরে নড়ছে। বাতাসে কোনো হাওয়া নেই, অথচ ঝুড়িটা সাপের মতো এঁকেবেঁকে নিচে নেমে আসছে। অর্ক ঝটপট পেছন ফিরল, কিন্তু তার চোখের সামনে ঝুড়িটা একদম স্থির। সে ভাবল ক্যামেরার লেন্সের কোনো সমস্যা, কিন্তু সে যখন আবার ক্যামেরার দিকে তাকাল দেখল সেই ঝুড়িটা ইতিমধ্যেই তার কাঁধের খুব কাছে চলে এসেছে। শুধু তাই নয়, বটের জটাগুলোর ভেতর থেকে একটা কুচকুচে কালো, চামড়া গুটিয়ে যাওয়া মানুষের মতো অবয়ব ধীরে ধীরে বের হয়ে আসছে। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল আর মুখটা কান পর্যন্ত চেরা। সেই বিভৎস মুখটা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে এক নিষ্ঠুর হাসি হাসল। ভয়ে অর্কর বুক কেঁপে উঠল। সে ক্যামেরা ফেলেই দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে এক পা ও নড়তে পারল না। মাটিতে থাকা বটের মোটা শিকড়গুলো জ্যান্ত সাপের মতো তার দুটো পা শক্ত করে পেঁচিয়ে ধরেছে। সে যতই ছটফট করতে লাগলো, শিকড়গুলোর বাঁধন ততই তার মাংসের ভেতর বসে যেতে লাগলো। অর্ক যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু সেই নির্জন প্রান্তরে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। গাছের ওপর থেকে নেমে আসা ঝুলন্ত ঝুড়িগুলো এবার মাকড়সার জালের মতো অর্কর পুরো শরীরকে পেঁচিয়ে ধরতে শুরু করল। প্রতিটি ঝুড়ির ডগায় সুঁইয়ের মতো তীক্ষ্ণ শক্ত কাঁটা বের হয়ে এল। সেগুলো অর্কর চামড়া ফুঁড়ে তার শরীরের শিরায় গিয়ে বিঁধল। অর্ক অনুভব করতে পারল তার শরীরের সমস্ত উষ্ণ রক্ত সেই ঝুড়িগুলো দিয়ে পাম্পের মতো শুষে নেওয়া হচ্ছে। তার চোখের সামনে নিজের হাত পাগুলো শুকিয়ে কাঠের মতো হয়ে যেতে লাগল। ক্যামেরাটা তখনও মাটিতে পড়ে রেকর্ড করে যাচ্ছিল। ক্যামেরার লেন্সে স্পষ্ট ধরা পড়ল সেই রক্তচোষা বটবৃক্ষটি কিভাবে তৃষ্ণার্তের মতো অর্কর শেষ ফোঁটা রক্তটুকু শুষে নিল। মাত্র কয়েক মিনিটের মধ্যে অর্কর বলিষ্ঠ শরীরটা একটা চামড়া ঢাকা কঙ্কালে পরিণত হলো। তার চোখের মণি দুটো কোটর থেকে ঠিকরে বের হয়ে এল। যখন শেষ ফোঁটা রক্ত শোষা শেষ হলো, বটের শিকড়গুলো আলগা হয়ে গেল। অর্কর প্রাণহীন শুকনো দেহটা মাটিতে আছড়ে পড়ল।
বটের ঝুড়িগুলো আবার আগের মতো শান্ত হয়ে ঝুলতে লাগলো। গাছটার পাতাগুলো যেন এক অদ্ভুত তৃপ্তিতে চকচক করে উঠল। পরদিন সকালে গ্রামের মানুষ যখন মাঠের ধারে এল, তারা শুধু অর্কর সেই ক্যামেরা আর ট্রাইপডটা খুঁজে পেল। অর্কর কোনো চিহ্ন সেখানে ছিল না, শুধু বটের গোড়ায় একটা নতুন তাজা শিকড় মাটির গভীরে ঢুকে গিয়েছিল, আর গাছের পাতাগুলো থেকে টপ টপ করে তাজা লাল রক্ত ঝরে পড়ছিল। অনিরুদ্ধবাবু ক্যামেরার ফুটেজটা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন বটগাছটার ক্ষুধা মিটে গেছে আগামী 1 বছরের জন্য। কিন্তু তার সেই ধারণা ভুল প্রমাণিত হতে বেশি সময় লাগল না। অর্ক নিখোঁজ হওয়ার ঠিক 3 মাস পর সেই গ্রামে পা রাখল একদল পুলিশ আর অর্কর বড় ভাই সৌনক। সৌনক ভাইকে খুঁজতে শহরের বড় পুলিশ অফিসার ও একদল সশস্ত্র ফোর্স সাথে নিয়ে এসেছিল। গ্রামের মানুষ হাতজোড় করে তাদের বারণ করেছিল, বাবু, রাতে ওই মাঠের দিকে যাবেন না, ওটা মানুষের জায়গা নয়। কিন্তু পুলিশের দল, আধুনিক অস্ত্র আর সৌনক তার ভাইয়ের প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে সেই রাতেই বটগাছের নিচে ক্যাম্প স্থাপন করল। তাদের সাথে ছিল বিশাল ফ্লাড লাইট, যা পুরো প্রান্তরকে দিনের মতো আলো করে দিয়েছিল। রাত 12টা বাজার সাথে সাথে সেই তীব্র ফ্ল্যাডলাইটগুলো কোনো কারণ ছাড়াই একে একে দপদপ করে নিভে গেল। জেনারেটরের আওয়াজ স্তব্ধ হয়ে গেল এক নিমেষে। পুলিশ অফিসাররা টর্চ জ্বালাবার আগেই চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর তখনই শুরু হলো সেই তাণ্ডব। এবার আর গাছটা একটা বা দুটো ঝুড়ি নামাল না, পুরো বটগাছের হাজার হাজার ঝুড়ি একসাথে চাবুকের মতো ধেয়ে এল ক্যাম্পের দিকে। রাইফেলের গুলি সেই গাছের ডালপালাকে স্পর্শ করলেও তার কোনো ক্ষতি করতে পারল না। এক একটা ঝুড়ি লোহার শিকের মতো শক্ত হয়ে পুলিশ অফিসারদের বুক ফুঁড়ে আর পার করে দিল। মাত্র 10 মিনিটের এক নারকীয় চিৎকারে পুরো প্রান্তর কেঁপে উঠল। সৌনক নিজের চোখের সামনে দেখল কিভাবে 10-12 জন জোয়ান পুলিশ অফিসারের শরীর থেকে রক্ত শুষে নিয়ে তাদের শুকিয়ে কাঠ বানিয়ে দিল সেই রাক্ষুসে গাছ। সৌনক মরিয়া হয়ে দৌড়ে গ্রামের দিকে পালিয়ে আসতে পেরেছিল, কিন্তু তার মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে যায়। পরদিন সকালে গ্রামের মানুষ মাঠে গিয়ে দেখে সেই বিশাল প্রান্তর জুড়ে আর কোনো ঘাস নেই। চারিদিকের মাটি অর্ক এবং পুলিশের দলের রক্তে একদম লাল হয়ে কাদা হয়ে গেছে। আর সেই বুড়ো বটগাছটা মাত্র এক রাতেই আকারে দ্বিগুণ বড় হয়ে গেছে। তার ডালপালা এবার মাঠ ছাড়িয়ে গ্রামের প্রথম সারির বাড়িগুলোর ছাদ ছুঁই ছুঁই করছে। গ্রামবাসী বুঝতে পারল এতগুলো মানুষের তাজা রক্ত পেয়ে গাছটার শক্তি আর খিদে এখন সীমাহীন হয়ে গেছে। সে আর 1 বছরের জন্য শান্ত থাকার পাত্র নয়। এখন প্রতিটা অমাবস্যার রাতেই বটের জটাগুলো গ্রামের ভেতর অবধি নেমে আসে, আর প্রতিবারই গ্রামের কোনো না কোনো মানুষ চিরদিনের মতো হারিয়ে যায় সেই অন্ধকার গাছের পেটে। রূপপুর গ্রামটি এখন এক জীবন্ত কবরস্থানে পরিণত হয়েছে, যার ওপর রাজত্ব করছে সেই রক্তচোষা দানব। কিন্তু গ্রামের সীমানা পেরিয়ে এই অভিশাপ যে একদিন পুরো মহকুমাকে গ্রাস করবে তা কেউ কল্পনাও করতে পারেনি। পুলিশের পুরো একটা দল স্রেফ গায়েব হয়ে যাওয়ার পর সরকারের উচ্চমহল থেকে বিষয়টিকে সন্ত্রাসবাদী হামলা বলে ধরে নেওয়া হলো। পরের অমাবস্যার ঠিক 2 দিন আগে গ্রামে এসে পৌঁছাল মিলিটারির একটা বিশেষ কমান্ডো দল। তাদের সাথে ছিল 2টো বড় আর্মার্ড ভেহিকল, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র আর গাছটিকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য কয়েকশো লিটার তরল ফ্ল্যামেবল কেমিক্যাল ও ফ্লেম থ্রোয়ার। গ্রামের মানুষ এবারও তাদের পায়ে ধরে কেঁদেছিল, হুজুর, ওই গাছে আগুন দেবেন না, ও রাগলে কাউকেই জ্যান্ত রাখবে না। কিন্তু আধুনিক মারণাস্ত্রের দম্ভে অন্ধ মিলিটারির ক্যাপ্টেন গর্জে উঠলেন, একটা সামান্য গাছকে উপরে ফেলতে আমাদের 1 ঘন্টাও লাগবে না। অমাবস্যার রাত নামল। ঘড়িতে তখন ঠিক রাত 1টা। পুরো গ্রামকে ফাঁকা করে দিয়ে কমান্ডোরা বটগাছটাকে চারদিক থেকে ঘিরে দাঁড়াল। ক্যাপ্টেনের আদেশে ফ্লেম থ্রোয়ার থেকে আগুনের তীব্র হোলকা গিয়ে পড়ল বটের মূল কাণ্ডের ওপর। দাউ দাউ করে জ্বলে উঠল সেই বুড়ো বটগাছ। কিন্তু সেই আগুন সাধারণ আগুনের মতো ছিল না। আগুনের শিখাগুলো নীল আর বেগুনি রং ধারণ করল। আর ঠিক তখনই পুরো মাঠের মাটি ভূমিকম্পের মতো তীব্র শক্তিতে কেঁপে উঠল। গাছটা পুড়ল না, বরং এক বিভৎস যন্ত্রণার আর্তনাদে পুরো আকাশ বাতাস ফেটে পড়ল। সেই আওয়াজ কোনো উদ্ভিদের ছিল না, মনে হলো যেন নরকের হাজার হাজার শয়তান একসাথে চিৎকার করে উঠল। পরের মুহূর্তেই মাটির নিচ থেকে বটের শত শত মোটা শিকড় ডিনামাইটের মতো মাটি খুঁড়ে বের হয়ে এল। মিলিটারির ভারী আর্মার্ড গাড়ি দুটোকে সেই শিকড়গুলো খেলনার মতো শূন্যে তুলে আছাড় মারল। কমান্ডোরা পাগলের মতো গুলি চালাতে লাগলো।
কিন্তু এবার আর শুধু ঝুরি নয়, বটের প্রতিটি পাতা এক একটা ধারাল ব্লেডের মতো গাছ থেকে ছিটকে আসতে লাগল। সেই পাতার আঘাতে চোখের পলকে কমান্ডোদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল। এরপর সেই লাখ লাখ ঝুলন্ত জটা মাটির ওপর শুয়ে থাকা রক্তাক্ত সৈনিকদের ওপর ঝাঁপিয়ে পড়ল। ফ্লেম থ্রোয়ারের আগুন ততক্ষণে নিভে গেছে, আর সেই অন্ধকারে শুরু হলো এক চরম রক্তস্নান। মাত্র আধ ঘন্টার মধ্যে পুরো কমান্ডো বাহিনীর অস্তিত্ব শেষ হয়ে গেল। শত শত লিটার তাজা রক্ত মাটির নিচে থাকা বটের শিকড়গুলো নিমেষের মধ্যে শুষে নিল। এই বিপুল পরিমাণ রক্তের শক্তি পেয়ে গাছটার ভেতরের আসরিক রূপ পুরোপুরি জেগে উঠল। তার ডালপালাগুলো এবার আর শুধু বাড়ল না, সেগুলো জ্যান্ত সাপের মতো কিলবিল করতে করতে রূপপুর গ্রামের প্রতিটি বাড়িঘর ভাঙতে ভাঙতে এগিয়ে চলল। গ্রামের মানুষ মাঝরাতে ঘুম থেকে উঠে দেখল তাদের ছাদ খুঁড়ে জানলা ভেঙে ঘরের ভেতর ঢুকে আসছে বটের রক্তচোষা শিকড়। বিছানায় শুয়ে থাকা অবস্থাতেই মানুষগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো বটের মূল কাণ্ডের দিকে। চিৎকার, কান্না আর হাড়গোড় ভাঙার মড়মড় শব্দে সেই অমাবস্যার রাত এক নরকে পরিণত হলো। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন রূপপুর গ্রাম বলে আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। পুরো গ্রামটাকে গিলে খেয়ে সেখানে দাঁড়িয়ে আছে 1 মাইলেরও বেশি বড় এক অতিকায় কুচকুচে কালো বটের জঙ্গল। গাছটার মূল কাণ্ডটা এখন দেখতে একটা বিশাল পাহারাদার দানবের মতো, যার গায়ের ছালগুলো মানুষের বিকৃত মুখের অবয়ব ধারণ করেছে। দূর থেকে দেখলে মনে হয় হাজার হাজার মানুষ যেন সেই গাছের কাঠের ভেতর জীবন্ত বন্দী হয়ে যন্ত্রণায় চিৎকার করছে। আজকের দিনে দাঁড়িয়ে সেই মহকুমার মানচিত্র থেকে রূপপুর গ্রামের নাম মুছে দেওয়া হয়েছে। আশেপাশের 10টি গ্রাম পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। চারিদিকে কাঁটাতারের বেড়া দিয়ে এলাকাটিকে রেড জোন ঘোষণা করা হয়েছে। কিন্তু তাতেও কি শেষ রক্ষা হবে? কারণ প্রতি অমাবস্যার রাতে সেই কাঁটাতারের বেড়া পেরিয়ে বটের কালো শিকড়গুলো এখন পাশের শহরের হাইওয়ের দিকে অলক্ষ্যে এগোতে শুরু করেছে। তার ক্ষুধা এখন আর গ্রামে সীমাবদ্ধ নেই, সে এবার শহরের দিকে এগোচ্ছে, আরও বড়, আরও ভয়ঙ্কর কোনো ধ্বংসলীলার উদ্দেশ্যে। মহকুমার সীমানা পেরিয়ে বটের সেই রাক্ষসে শিকড় যখন হাইওয়ের দিকে এগোতে শুরু করল, তখন দেশের সরকার বুঝতে পারল একে কোনো সাধারণ অস্ত্র দিয়ে আটকানো যাবে না। বিজ্ঞানীরা একে নাম দিলেন দি অর্গ্যানিক অ্যানোমালি, বা এক জৈবিক অভিশাপ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রাতের অন্ধকারে হাইওয়ে দিয়ে যাওয়া বড় বড় দূরপাল্লার বাস, লরি আর গাড়িগুলো হঠাৎ করেই নিখোঁজ হতে শুরু করল। পিচ ঢালা রাস্তার তলা ফুঁড়ে বের হয়ে আসতো কালো শিকড়, আর আস্ত গাড়িকে টেনে নিয়ে যেত মাটির নিচে। এই চরম সংকটের মুখে ডাক পড়া হলো একজন মানুষের, যার নাম প্রফেসর রঞ্জন চৌধুরী। রঞ্জন বাবু ছিলেন একজন প্যারানর্মাল গবেষক এবং প্রাচীন লিপি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে অলৌকিক এবং প্রাচীন অভিশাপ নিয়ে গবেষণা করছিলেন। সরকারের তরফ থেকে যখন তাকে অর্ক এবং মিলিটারির সেই বীভৎস ফুটেজ দেখানো হলো, রঞ্জন বাবুর কপাল কুঁচকে গেল। তিনি ফিসফিস করে বললেন, আপনারা একে একটা গাছ ভাবছেন? এটা গাছ নয়, এটা হলো রক্তবীজ উদ্ভিদের খোলস। 1000 বছর আগে তান্ত্রিকরা নরবলি দিয়ে এই ধরনের আসরিক শক্তিকে মাটির নিচে বন্দি করে রাখত। অর্ক নামের ওই ছেলেটি অজান্তেই নিজের রক্ত দিয়ে সেই বন্দিদশা ভেঙে ফেলেছে। রঞ্জন বাবু বুঝতে পারলেন এই দানবকে ধ্বংস করতে হলে তার উৎসে যেতে হবে, অর্থাৎ রূপপুর গ্রামের সেই আদি কেন্দ্রবিন্দুতে, যেখানে মূল বটগাছটি আজ এক বিশাল পাহাড়ের আকার ধারণ করেছে। তিনি সাথে নিলেন তার 2 তরুণ সহকারী সায়ন্তন আর অনন্যাকে। সায়ন্তন ছিল ড্রোন এবং থার্মাল ইমেজিং প্রযুক্তিতে এক্সপার্ট, আর অনন্যা ছিল প্রাচীন মন্ত্র এবং তন্ত্রবিদ্যার গবেষক। সরকার তাদের সুরক্ষার জন্য এবার কোনো সৈন্য পাঠাল না, কারণ তারা জানত বেশি মানুষ মানেই সেই গাছের জন্য বেশি রক্ত। বদলে তাদের দেওয়া হলো সম্পূর্ণ সিল করা থার্মাল স্যুট, যা শরীরের তাপমাত্রা বাইরে বের হতে দেয় না, ফলে গাছটি তাদের লিভিং অবজেক্ট হিসেবে সহজে চিনতে পারবে না। আর দেওয়া হলো বিশেষ এক ধরনের অ্যাসিড বোমা, যা উদ্ভিদের কোষকে মুহূর্তের মধ্যে গলিয়ে দিতে পারে। পরের অমাবস্যার রাতে এক বুক কাঁপানো কুয়াশার মধ্যে রঞ্জনবাবু, সায়ন্তন আর অনন্যা সেই নিষিদ্ধ রেড জোন এর কাঁটাতারের বেড়া পার হলেন। চারিদিক এতটাই নিস্তব্ধ যে নিজেদের হৃদস্পন্দনের আওয়াজ নিজেদের কানে আসছিল। পুরো রূপপুর গ্রামটা এখন একটা ঘন কুচকুচে কালো অরণ্য, যেখানে কোনো পাখি নেই, কোনো বন্য জন্তু নেই, এমনকি একটা মশা শুদ্ধ নেই।
চারদিকের বাতাস ভারী আর চটচটে, গন্ধটা একদম তাজা রক্তের মতো। সায়ন্তন তার থার্মাল ড্রোনটি বাতাসে ওড়াল। ড্রোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সায়ন্তনের মুখ ফ্যাকাসে হয়ে গেল। সে কাঁপানো গলায় বলল, স্যার, এটা অসম্ভব। ড্রোনের ইনফ্রারেড ক্যামেরায় দেখা যাচ্ছে এই পুরো বনের প্রতিটা গাছের ডাল আর পাতার ভেতর দিয়ে কোনো জল বা ক্লোরোফিল বইছে না। ওগুলোর ভেতর দিয়ে গরম রক্ত প্রবাহিত হচ্ছে। এই পুরো বনটা আসলে একটা একক জীবন্ত শরীর। রঞ্জনবাবু বললেন, কথা বাড়িও না সায়ন্তন, আমাদের হাতে সময় কম। সূর্য ওঠার আগে আমাদের মূল কাণ্ডের কাছে পৌঁছাতে হবে। অনন্যা, তুমি মন্ত্রপুতহ জল আর তামার শলাকাগুলো রেডি রাখো। তারা বনের গভীরে এগোতে লাগলেন। প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছিল পায়ের তলার মাটিটা যেন আলতো করে কাঁপছে, ঠিক যেমন কোনো পশুর পিঠের ওপর হাঁটলে মনে হয়। হঠাৎ করেই অনন্যার পা একটা নরম জিনিসের ওপর পড়ল। সে টর্চের আলো ফেলতেই চিৎকার চেপে ধরল। ওটা ছিল মিলিটারির সেই কমান্ডোদের একজনের ইউনিফর্ম পরা কঙ্কাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কঙ্কালের হাড়গুলোর ভেতর দিয়ে বটের সূক্ষ্ম শিকড়গুলো সুতোর মতো ঢুকে আছে, যেন গাছটি মৃত্যুর পরেও সেই হাড়গুলোকে নিজের পুষ্টির জন্য ব্যবহার করছে। ঠিক তখনই চারপাশের কুয়াশা আরও ঘন হতে শুরু করল, আর সেই কুয়াশার ওপার থেকে ভেসে আসতে লাগলো অজস্র মানুষের কণ্ঠস্বর। বাঁচাও, আমাদের বাঁচাও। অর্ক, তুই কোথায় গেলি বাবা? স্যার, আমাকে মরতে দেবেন না। সায়ন্তন চমকে উঠে বলল, স্যার, এগুলো তো ওই নিখোঁজ হওয়া মানুষগুলোর গলা। পুলিশ, মিলিটারি। অর্ক, সবার আওয়াজ। রঞ্জনবাবু শক্ত গলায় সায়ন্তনের হাত চেপে ধরলেন। ভুলো না সায়ন্তন, ওটা মায়া। গাছটা যাদের রক্ত শুষে নিয়েছে, তাদের আত্মার শেষ আর্তনাদকে সে এখন ফাঁদ হিসেবে ব্যবহার করছে। নিজের কান বন্ধ করো। কিন্তু কুয়াশা ভেদ করে এবার তাদের খুব চেনা একটা গলা ভেসে এল। সায়ন্তনের মৃত মায়ের গলা। সায়ন্তন, বাবা, তুই এখানে কেন এলি? বড্ড অন্ধকার রে এখানে। আয়, আমার কাছে আয়। সায়ন্তন নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে রঞ্জনবাবুর হাত ঝটকা দিয়ে কুয়াশার মধ্যে দৌড় দিল। মা, তুমি এখানে? সায়ন্তন, থামো। রঞ্জনবাবু চিৎকার করে উঠলেন, কিন্তু ততক্ষণে সায়ন্তন কুয়াশার ওপারে অদৃশ্য হয়ে গেছে। পরের মুহূর্তেই কুয়াশার ওপার থেকে সায়ন্তনের এক ভয়ানক বুক চেরা চিৎকার শোনা গেল। রঞ্জনবাবু আর অনন্যা অ্যাসিড গান হাতে নিয়ে সেই দিকে ছুটলেন। কুয়াশা একটু পরিষ্কার হতেই তারা যা দেখলেন তা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। একটা বিশাল বটের ঝুড়ি সায়ন্তনের পেটের ভেতর দিয়ে আরপার হয়ে তাকে একটা গাছের ডালের সাথে ঝুলিয়ে দিয়েছে। সায়ন্তনের চোখ দুটো তখনও খোলা, কিন্তু তার মুখ থেকে, নাক থেকে রক্ত ঝরছে। আর সেই ঝুড়িটা একটা সাপের মতো সায়ন্তনের শরীর থেকে রক্ত চুষে নিচ্ছে। সায়ন্তনের চামড়া চোখের সামনে কুঁচকে যেতে লাগল। অনন্যা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু রঞ্জনবাবু জানতেন এখন ভেঙে পড়লে তারাও মরবেন। তিনি সায়ন্তনের দিকে তাকালেন। সায়ন্তন মরার ঠিক আগের মুহূর্তে ঠোঁট নাড়িয়ে শুধু বলল, পালান, ওটা আসছে। ঠিক তখনই পুরো জঙ্গলটা যেন একসাথে জেগে উঠল। লাখ লাখ পাতা একসাথে খড়খড় করে নড়ে উঠল। মাটির তলা থেকে অজস্র মোটা শিকড় সাপের মতো ফনা তুলে রঞ্জনবাবু আর অনন্যার দিকে ধেয়ে এল। অনন্যা, অ্যাসিড বোমা ছোঁড়ো। রঞ্জনবাবু গর্জে উঠলেন। অনন্যা কাঁপা হাতে অ্যাসিড বোমাগুলো ছুঁড়তে লাগল। তীব্র অ্যাসিডের সংস্পর্শে আসতেই বটের শিকড়গুলো কালো ধোঁয়া উড়িয়ে গলে যেতে লাগল, আর জঙ্গল থেকে মানুষের মতো যন্ত্রণার চিৎকার শোনা গেল। কিন্তু অ্যাসিডের সংখ্যা ছিল সীমিত, আর গাছের শিকড় ছিল অনন্ত। দৌড়াতে দৌড়াতে রঞ্জনবাবু আর অনন্যা অবশেষে সেই মূল কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছালেন। তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই অতিকায় আদি বটবৃক্ষ। ওটা আর গাছ নেই, ওটা একটা নরকের প্রাসাদ। গাছটার কাণ্ডের মাঝখানে একটা বিশাল ফাটল, যা দেখতে একটা হাঁ করা মুখের মতো, আর সেই ফাটলের ভেতরে জ্বলছে দুটো লালচে হলুদ চোখ। সেই চোখের দিকে তাকালে মানুষের চেতনা হারিয়ে যায়। গাছটার গায়ে হাজার হাজার মানুষের মুখ তেকড়ে বের হয়ে আছে, যেন তারা কাঠের দেয়ালের ওপার থেকে মুক্তি চাইছে। অনন্যা মাটিতে বসে প্রাচীন তামার শলাকাগুলো পুঁততে শুরু করল এবং উচ্চস্বরে ঋগ্বেদের সেই ধ্বংসাত্মক মন্ত্র উচ্চারণ করতে লাগল, যা এই আসুরিক শক্তিকে আবার মাটির নিচে ঘুমাতে বাধ্য করবে। মন্ত্রের শক্তি বাতাসে ছড়িয়ে পড়তেই
সেই দানবীয় বটগাছটা যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার ডালপালাগুলো নিজেদের মধ্যেই কাটাকাটি করতে লাগল। কিন্তু গাছটা সহজে হার মানার পাত্র ছিল না। সে তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটি চালল। অনন্যার মন্ত্রপাঠের মাঝখানেই বটের সেই হাঁ করা ফাটল থেকে একটা শরীর ধীরে ধীরে দলা পাকিয়ে বের হয়ে এল। ওটা আর কেউ নয়, ওটা অর্ক। কিন্তু অর্কর শরীরটা এখন গাছের ছাল আর লতা দিয়ে তৈরি, তার চোখ দুটো শূন্য আর কালো। অনন্যা অর্ককে দেখে এক মুহূর্তের জন্য মন্ত্র থামিয়ে থমকে গেল, আর সেই এক মুহূর্তের অসতর্কতাই কাল হল। অর্করূপী সেই রাক্ষসে পুতুলটি তীব্র গতিতে এগিয়ে এসে অনন্যার বুকে নিজের কাঠের হাতটা ঢুকিয়ে দিল। অনন্যার মুখ দিয়ে রক্ত ছিটকে বের হয়ে এল। সে মন্ত্র সম্পূর্ণ করতে পারল না। তার হাত থেকে তামার শলাকাগুলো মাটিতে পড়ে গেল। রঞ্জনবাবু দেখলেন সব শেষ। অনন্যার শরীরটাকেও বটের শিকড়গুলো টেনে নিয়ে যাচ্ছে সেই ফাটলের দিকে। বিশাল বটগাছটার লাল চোখ দুটো এবার রঞ্জনবাবুর দিকে তাকাল। এক গম্ভীর অলৌকিক আওয়াজে পুরো জঙ্গল গমগম করে উঠল, তুইও থাকবি এখানে, আমার এই অনন্ত রক্তপুরীতে। রঞ্জনবাবু হাসলেন, এক অদ্ভুত শান্ত হাসি। তিনি তার স্যুটের চেইনটা খুলে ফেললেন। তার শরীরের তাপমাত্রা সরাসরি বনের বাতাসে মিশে গেল। গাছটা বুঝতে পারল তার সামনে এক তাজা শিকার দাঁড়িয়ে আছে। লাখ লাখ ঝুড়ি রঞ্জনবাবুর দিকে চাবুকের মতো ধেয়ে এল। কিন্তু রঞ্জনবাবু পালালেন না। তিনি তার পকেটে হাত দিলেন। সেখানে ছিল মিলিটারির তৈরি করা শেষ এবং সবচেয়ে শক্তিশালী থার্মাইট নিউক্লিয়ার কোর বোম্ব, যা পুরো 1 বর্গমাইল এলাকাকে সূর্যের মতো উত্তাপে পুড়িয়ে ছাই করে দিতে পারে। রঞ্জনবাবু বোমার টাইমারটা সেট করলেন মাত্র 5 সেকেন্ডে। তিনি গাছটার চোখের দিকে তাকিয়ে বললেন, রক্তের খিদে তোমার একার নয়, আগুনের খিদেও অনেক। 5, 4, 3, 2, 1। এক তীব্র অন্ধ করে দেওয়া সাদা আলোয় পুরো রূপপুর গ্রাম, সেই রক্তচোষা বটবৃক্ষ, লাখ লাখ জটা আর হাজার হাজার অভিশপ্ত আত্মা এক নিমেষে ছাই হয়ে গেল। কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসের সেই আগুনে বটের শেষ শিকড়টুকুও কয়লা হয়ে গেল। পরদিন সকালে যখন সরকারি হেলিকপ্টার সেই এলাকার ওপর দিয়ে উড়ে গেল, তারা দেখল সেখানে আর কোনো গাছ নেই, কোনো জঙ্গল নেই। শুধু 1 মাইলের একটা বিশাল কালো ছাইয়ের গর্ত পড়ে আছে। সবাই ভাবল অবশেষে সেই নরকসভার অবসান ঘটেছে। কিন্তু কেউ লক্ষ্য করল না, সেই ছাইয়ের গর্তের একদম শেষ প্রান্তে, কাঁটাতারের বেড়ার ঠিক ওপারে, একটা ছোট নদীর ধারে, মাটির তলা থেকে একটা ছোট্ট সবুজ বটের চারা আলতো করে মাথা চাড়া দিয়ে উঠছে। আর সেই চারার প্রথম দুটো পাতা যেন বাতাসে এক অদ্ভুত তৃপ্তিতে কাঁপছে। নদী দিয়ে বয়ে যাওয়া একটি তৃষ্ণার্ত পাখির 1 ফোঁটা রক্ত যখন ভুল করে সেই চারাটার ওপর পড়ল, চারাটা 1 সেকেন্ডের জন্য গাঢ় লাল রং ধারণ করল, তারপর আবার সবুজ হয়ে গেল। ক্ষুধা মরে না, সে শুধু নতুন রূপের জন্য অপেক্ষা করে।